ডিস্ক প্রলাপস, যা সাধারণত স্লিপ ডিস্ক নামে পরিচিত, এটি মেরুদণ্ডের একটি সাধারণ সমস্যা। আমাদের মেরুদণ্ডে 33টি হাড় বা ভার্টিব্রা থাকে, যেগুলো একের পর এক সাজানো। প্রতিটি হাড়ের মধ্যে নরম জেলি জাতীয় ডিস্ক থাকে, যা মেরুদণ্ডে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং হাড়গুলোকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে। ডিস্ক প্রলাপস তখনই ঘটে যখন ডিস্কের বাইরের শক্ত স্তর অর্থাৎ অ্যানুলাস ফাইব্রোসিস ছিঁড়ে গিয়ে ভেতরের নরম জেলি জাতীয় অংশ বা নিউক্লিয়াস পালপোসাস বাইরের দিকে বেরিয়ে আসে। ডিস্ক প্রলাপস সাধারণত মেরুদণ্ডের নিচের অংশে তথা লাম্বার রিজিয়নে এবং ঘাড় তথা সার্ভাইকাল রিজিয়নে হয়ে থাকে। এর কারণগুলোর মধ্যে রয়েছে ভারী বস্তু তোলার সময় ভুল ভঙ্গিতে উঠানো, দীর্ঘ সময় ডেস্কে বসে থাকা, শারীরিক আঘাত বা দুর্ঘটনা, বয়স বৃদ্ধির সাথে সাথে ডিস্ক দুর্বল হয়ে যায়, ওজনাধিক্য বা স্থূলতা ইত্যাদি। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে পিঠ বা কোমরে তীব্র ব্যথা। এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়তে পারে। পায়ে ঝিঝি ধরা বা অবশ অনুভূতি হওয়া, নড়াচড়া বা বসার সময় অস্বস্তি অনুভব করা, পেশির দুর্বলতা ইত্যাদি। ডিস্ক প্রলাপসে সাধারণত 4টি পর্যায় বা স্টেজ রয়েছে। এর মধ্যে 1 নম্বর স্টেজ হলো ডিজেনারেশন স্টেজ। এই স্টেজে ডিস্কটি বয়স্কজনিত কারণে বা অতিরিক্ত চাপের কারণে দুর্বল হয়ে পড়ে। এই পর্যায়ে ডিস্কের আকার পরিবর্তন হতে শুরু করে, তবে এখনো জেলি বা নরম অংশ বের হয় না। 2 নম্বর হলো প্রলাপস স্টেজ। এই স্টেজে ডিস্কের বাইরের স্তর দুর্বল হয়ে গিয়ে জেলি বা কোর অংশটি একটু বেরিয়ে আসে। এটি সাধারণত কাছাকাছি নার্ভগুলোর উপর চাপ সৃষ্টি করে, ফলে ব্যথা শুরু হয়। 3 নম্বর হলো এক্সট্রিউশন স্টেজ। এই স্টেজে ডিস্কের বাইরের স্তর সম্পূর্ণ ফেটে যায় এবং জেলি বা কোর অংশটি ডিস্কের বাইরে বেরিয়ে আসে। এই অবস্থায় তীব্র ব্যথা এবং নার্ভে বেশি চাপ সৃষ্টি হতে পারে। 4 নম্বর হলো সিকুয়েস্ট্রেশন স্টেজ। এই স্টেজে জেলি বা কোর অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ডিস্ক থেকে আলাদা হয়ে যায়। এটি মেরুদণ্ড বা নার্ভের আশেপাশে বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। ডিস্ক প্রলাপস প্রতিরোধ করার জন্য কিছু নির্দিষ্ট অভ্যাস এবং পদ্ধতি অনুসরণ করা জরুরি। এর মধ্যে 1 নম্বর হলো সঠিক ভঙ্গি বজায় রাখা। সাধারণত সামনের দিকে ঝোঁকার সময় শরীরের ওজন এবং মধ্যাকর্ষণের কারণে কোমরের উপর যথেষ্ট চাপ পড়ে। গবেষণায় দেখা গেছে যে যখন আপনি সামনের দিকে ঝুঁকেন, তখন কোমরের উপর আপনার শরীরের ওজনের 50 থেকে 100 ভাগ পর্যন্ত অতিরিক্ত লোড পড়তে পারে। আপনি যদি ভারী কিছু তুলতে যান এবং সঠিক ভঙ্গি অনুসরণ না করেন, তবে এই লোড আরো বেশি হতে পারে, যা কোমরের ইনজুরির ঝুঁকি বাড়ায়। তাই কোমরের চাপ কমানোর জন্য সঠিক ভঙ্গি, যেমন হাঁটু বাঁকিয়ে এবং পিঠ সোজা রেখে ভার তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোজা হয়ে বসতে হবে। বসার সময় মেরুদণ্ডের নিচের অংশে অর্থাৎ লাম্বার রিজিয়নে সাপোর্ট দিতে হবে। কাজ করার সময় ঝুঁকে না বসে টেবিল ও চেয়ার সমান উচ্চতায় রাখতে হবে। দাঁড়িয়ে থাকার সময় কোমরের উপর সাধারণত শরীরের ওজনের প্রায় 100%ই লোড পড়ে, অর্থাৎ আপনার শারীরিক ওজনের সম্পূর্ণ ভার তখন মেরুদণ্ডের নিচের অংশে ছড়ায়। যদি আপনি সোজা এবং সঠিক ভঙ্গিতে দাঁড়ান, তবে এই লোড সমানভাবে বিতরণ হয় এবং কোমরের চাপ কম থাকে। তবে যদি ভঙ্গি সঠিক না হয় বা সামনের দিকে ঝুঁকে দাঁড়ান, তাহলে লোড আরো বেড়ে যেতে পারে, যা পিঠের সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। এরপর দ্বিতীয়টি হলো ভারী জিনিস তোলার সময় হাঁটু ভাঁজ করতে হবে, সেই সঙ্গে কোমর সামনের দিকে বাঁকানো যাবে না, স্ট্রেট রাখতে হবে। এক পাশে বেশি ভার বহন করা যাবে না। এরপর 3 নম্বর হলো শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। অতিরিক্ত ওজন মেরুদণ্ডে চাপ বাড়িয়ে দেয়, তাই সঠিক ডায়েট এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। 4 নম্বর হলো নিয়মিত ব্যায়াম। মেরুদণ্ড এবং পিঠের পেশি শক্তিশালী করার জন্য ব্যায়াম করতে হবে, যেমন ব্যাক স্ট্রেংথেনিং, ক্যাটস এন্ড কাউ পোজ, প্ল্যাঙ্ক ইত্যাদি। সেই সঙ্গে নিয়মিত হাঁটা এবং হালকা স্ট্রেচিং মেরুদণ্ডের জন্য উপকারী। 5 নম্বর হলো ভঙ্গির পরিবর্তন। একটানা দীর্ঘ সময় একই পজিশনে কাজ না করে প্রতি 30 মিনিট পর পর এই ভঙ্গি পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ, একটানা দীর্ঘ সময় বসে কাজ না করে প্রতি 30 মিনিট পর পর উঠে হাঁটতে হবে। 6 নম্বর হলো সঠিক জুতো ব্যবহার করা।
আরামদায়ক এবং সঠিক আকারের জুতো ব্যবহার করতে হবে, কারণ উচ্চ হিল মেরুদণ্ডের চাপ বাড়িয়ে দেয়। 7 নম্বর হলো ধূমপান এড়িয়ে চলা। ধূমপান ডিস্কের রক্ত সঞ্চালন ব্যাহত করে এবং মেরুদণ্ড দুর্বল করে দেয়। 8 নম্বর হলো আঘাত এড়িয়ে চলা। ভারী কাজ করার সময় সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন পিঠে অতিরিক্ত চাপ না লাগে। এগুলো মেনে চললে ডিস্ক প্রলাপস হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ডিস্ক প্রলাপসের সমস্যা জীবনযাত্রার উপর বিশাল প্রভাব ফেলতে পারে, কিন্তু সঠিক চিকিৎসা এবং সচেতনতা আপনাকে সুস্থ জীবন উপহার দিতে পারে। এই বিষয়ে আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক এবং শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।